চলছে জ্বালানি তেলের ভোগান্তি, দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। সংকট আরও তীব্র হওয়ার আগেই পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হামের ভয়াবহতা, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে আরও ৩ শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি, সঠিক চিকিৎসায় সুস্থ হচ্ছে অনেকে। সরকার ব্যর্থ, জনরায়কে অস্বীকার ফ্যাসিবাদেরই নামান্তর, বলেছেন ডাক্তার শফিক। জামাত, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী অভিযোগ বিএনপি নেতাদের। চাল, ডাল, মাছ, মাংস সহ নিত্যপণ্যের দামের বাজারে অস্থিরতা, ক্রেতা বিক্রেতা উভয়েরই হাঁসফাঁস অবস্থা, নানা জিজ্ঞাসা। মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশির মৃতদেহ ঢাকায়, পরিবারের পাশে থাকবে সরকার। ইরানে হামলার ব্যাপকতা আরও বেড়েছে, পাল্টা আক্রমণ তেহরানে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সরবরাহ স্বাভাবিক রয়েছে, সরকারের এমন দাবির মাঝেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। পেট্রোল পাম্প কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের আতঙ্ক ছড়ানো ও মজুদের মানসিকতা বন্ধ না হলে কমবে না জ্বালানি তেলের এই অস্থিরতা। শুভ মাহফুজের রিপোর্ট। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তিতে জ্বালানি তেল কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। টিকিট না হলে তেল পাবেন না। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হলেও লম্বা লাইন, কয়েক ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ অনেকের। আমি সকাল 10টায় সিরিয়াল দিছি, কাটাবন পর্যন্ত ছিল। হ্যাঁ, সকাল 10টায়, 1:45 বাজে এই টাইম পর্যন্ত আমরা সিরিয়াল দাঁড়িয়েছিলাম। দীর্ঘ 2 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, তারপরে আমি 600 টাকার তেল পেয়েছি এইমাত্র। আমাদের দাবি, আমাদের আনলিমিটেড তেল দেওয়া হোক। 450 টাকা নেয় আর পরে ফুল হয়ে গেছে। আমি তো প্রয়োজন ছিল না ভাই। আমি রাইড শেয়ার করি। আমি কালকে রাত্রে 1 ঘন্টা 45 মিনিট পাম্পে ছিলাম, যার কারণে আমি তেল পাই না। আজকে আমি তেল নিয়েছি যাতে আমি 4 দিন চালাইতে পারি। আমি রাইড শেয়ার করি। তেল দাঁড়াই নিতে আসছে সবাই, ট্যাঙ্কি অলমোস্ট 70% ফুল। 600 টাকার আমার লিমিট, 400, 450, 500 টাকা ট্যাঙ্কি ফুল হয়ে দিয়েছে। কেউ যদি নেয় এইভাবে তাহলে তো আর আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের প্রয়োজন দেখে আমরা আসছি। আমরা তো চাকরি করি, ড্রাইভারি চাকরি করি, ঠিক আছে, তা আমাদের একটু বেশি নিয়ে রাখতে পারলে আমাদের জন্যই ভালো। পেট্রোল পাম্পের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, অনেকে চাহিদা না থাকলেও তেল নিতে আসেন। সংখ্যায় এরা 60%-এরও বেশি। সরেজমিনে এর সত্যতাও মিলে। মোটরসাইকেলে 3 লিটার দেওয়ার পরে মোটরসাইকেল ফুল, তাও তেল নিচ্ছে। গাড়িতে আমরা 10 লিটার করে দিচ্ছি, তারপরও 5 লিটার যাওয়ার পরে ফুল। মানুষের যেই প্রবণতাটা সৃষ্টি হয়েছে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, না হয় এই দীর্ঘ সারি, এই মানুষের ভিতরে গুজব, এটা কমবে না। পেট্রোলের 100% এবং অকটেনের 80% দেশে উৎপাদন হলেও গ্রাহকদের আতঙ্ক ও উদ্বেগকে বর্তমান সংকটের জন্য দুষছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। অকটেন প্রায় 1,500 টন দিচ্ছে গভর্নমেন্ট পার ডে, 1,500 টন। এটা অরিজিনাল চাহিদা 1193 টন, ওনারা তো প্লাস করছে। এখন অলমোস্ট 1,500 টন তেল দিচ্ছে প্রতিদিন। তো 1,500 টন যে প্রতিদিন দিচ্ছে, মানুষ তো চাইতেছে 6,000 টন। এই 6,000 টনের বেটা আনবে কোথেকে? কাজে সরকারের দোষ দিয়ে লাভ নেই, আমার দোষ দিয়ে লাভ নেই। এটা মানুষের প্যানিক ব্যাংক টেন্ডেন্সি দিয়ে বেরোতে হবে, হোল্ডিং টেন্ডেন্সি দিয়ে বেরোতে হবে। জ্বালানি তেলের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্ট সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংকটের কারণে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি উল্লেখ করে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, তাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে ইয়াং ওয়ান কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত ইয়াং ওয়ান চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্য বাদেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা হচ্ছে। এ সময় সবাইকে জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়টির 16 শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপ দেওয়া হয়। জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। কারণ সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে
যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সেই সমাধানগুলো দিতে পারবো না। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব থাকা সত্ত্বেও সরকার জনস্বার্থে জ্বালানির দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিকেলে সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে সমন্বয় করে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি দাম বাড়িয়েছে। উৎপাদন পর্যায়ে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে এর প্রভাব পড়েছে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে $116 পৌঁছালেও সরকার আগের দাম ধরে রেখেছে, যেন সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে। যতদিন সম্ভব এই স্থিতিশীলতা বজায় রাখা হবে বলেও জানান মন্ত্রী। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। এলপিজি গ্যাসের দাম বেড়েছে, কারণ এলপিজি গ্যাস যে ফর্মুলা এখানে মূল্যটা নির্ধারিত হয়, সৌদি আরামকোর একটা সিপি প্রাইস থাকে, এটার সাথে একটা প্রিমিয়াম যোগ করে মার্কেটে প্রাইসটা আসে, ইম্পোর্ট প্রাইসটা হয়। তো যেখানে অরিজিন সেখানে যদি বেড়ে থাকে, এখানেও সেটার প্রতিফলন হবে। সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ইয়ান জিং হে নামের একটি জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বহির বার্থিংয়ের অপেক্ষায় আছে এবং অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হবে। এছাড়া শান গ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শনিবার এলএনজি নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছবে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এর আগে মার্চ মাসে বিভিন্ন প্রকার জ্বালানি নিয়ে মোট 33টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ে। এর মধ্যে 15টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, 8টি এলএনজি এবং 9টি এলপিজি নিয়ে বন্দরে এসেছে। জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আগেই সরকারকে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপরে জোর দিচ্ছেন তারা। দীর্ঘমেয়াদী চুক্তির বদলে বাজারভিত্তিক দাম নির্ধারণ এবং সিস্টেম লস কমানোর পরামর্শ তাদের। পরিস্থিতি সামাল দিতে না পারলে দারিদ্র্য বেড়ে যেতে পারে 10%, এমন শঙ্কাও বিশেষজ্ঞদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। ইরান ইসরায়েল যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি জ্বালানি তেলের দাম। যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, সেখানে বর্তমানে দাম ছাড়িয়েছে $110। ধারণা করা হচ্ছে যুদ্ধ দীর্ঘ হলে পাগলা ঘোড়ার মতো ছুটতে পারে অপরিহার্য এই জ্বালানির বাজার। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে আপনি জ্বালানি নিরাপত্তা করা যায় না। আপনাকে জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। জ্বালানির সার্বভৌমত্ব মানে হলো বিদ্যুৎ উৎপাদনের যে উপকরণ বা উপাদান, সেটা আপনার উইদিন ইউর কান্ট্রি টেরিটরি লেভেলে থাকতে হবে এবং একমাত্র সম্ভব সেটা হলো নবায়নযোগ্য জ্বালানিতে। যদি আপনি রিনিউয়েবল এনার্জি ইনস্টল করেন, 30 থেকে 50% কস্ট রিডাকশন হয়ে যাচ্ছে বিদ্যুতের। মুনাফামুখী হবে না, সরকারের কার্যক্রম বাণিজ্যিক হবে না, সরকারের কার্যক্রম হবে কল্যাণমুখী। যা খরচ হবে সরকার সেইটুকু জনগণের কাছ থেকে নেবে, অর্থাৎ কস্ট বেসিস হবে, নট কস্ট প্লাস মুনাফা বেসিস হবে না। এটা সরকার ঘোষণা দিতে হবে এখনই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দেশে 31শে মার্চ পর্যন্ত ডিজেলের মজুত আছে 1,28,939 মেট্রিক টন। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। এই অবস্থায় দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানো এবং সিস্টেম লস কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই অবস্থায় জ্বালানির দাম বাড়িয়ে ঘাটতি সমন্বয় করার কোনো বিষয় কাজ করলে আরো খারাপ অবস্থার পরিণতি হবে। কারণ সরকার তো জ্বালানি সরবরাহ বাড়াতে পারবে না, রেশনিং করা লাগবে না, জোর করে লোডশেডিং দেওয়া লাগবে না, এসব করা লাগবে, তখন এমনি এমনি লোডশেডিং হবে। বর্তমানে যে অবস্থায় আছে, এই অবস্থাতে অলরেডি প্রায় 2.5% নতুন করে দারিদ্র্য যুক্ত হবে। আমাদের বর্তমানে প্রায়
30 থেকে 35% দারিদ্র আছে হার, এটা আর বাড়বে, প্রায় 38% দাঁড়াবে। আর যদি এটা প্রলং করে আরও 2 থেকে 3 মাস, সেটা 40 থেকে 45% ওভারঅল দারিদ্র্যের হার 10% বেড়ে আপনার দারিদ্র্য দাঁড়াবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছরে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করে, যার মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণই বেশি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সন্ধ্যা 6টার পর শপিং মল ও বিভিন্ন দোকানপাট বন্ধে সরকারি নির্দেশনা থাকলেও মানছে না কেউই। ব্যবসায়ীরা বলছেন, দোকান বন্ধে দোকান মালিক সমিতির পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো নির্দেশনা। তবে ব্যবসায়ীদের দাবি রাত 8টা পর্যন্ত শপিং মল খোলা রাখার। সচেতনতা বাড়ানো গেলে বন্ধ হবে বিদ্যুতের অপচয়। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। এ চিত্র রাজধানীর নিউ মার্কেটের। রং বেরঙের আলোয় এজন এক রঙিন দুনিয়া, কারো মধ্যেই নেই বিদ্যুৎ সাশ্রয়ের কোনো মনোভাব। সন্ধ্যা 6টার পর সকল শপিং মল ও দোকানপাট বন্ধে সরকারি নির্দেশনার তোয়াক্কা নেই। কেউ কেউ বলছেন নির্দেশনা কার্যকর হবে রবিবার, আবার কেউ বলছেন দোকান মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো নির্দেশনা। আমরা শুনতেছি, এখন মধ্যে আমরা নির্দেশনা পাই নাই, বা মার্কেট থেকে আমাদের কোনো নোটিশও দেয় নাই, আমাদেরকে এরকম জানায়ও নাই। আমাদের যে মালিক সমিতি বা ঢাকা মহানগর যে দোকান মালিক সমিতি আছে, তারপর বাংলাদেশ দোকান মালিক সমিতি, তারা তো একটা নির্দেশনা আমাদেরকে দিবে, কিন্তু সেই ধরনের কোনো নির্দেশনা আমরা এখনো পাই নাই। তবে সরকারের এমন নির্দেশনা মানতে নারাজ ব্যবসায়ীরা। তারা বলছেন, দিনের শুরুতে ক্রেতাদের ভিড় না থাকলেও সন্ধ্যার পরে বাড়তে থাকে বেচা বিক্রি। প্রথম দিকে কোনো কাস্টমার আসে না মার্কেটে কাস্টমার আসে ঠিক সন্ধ্যা হওয়ার পর বা সন্ধ্যার আগ মুহূর্তে আসে, সন্ধ্যার পর 8টা-9টা পর্যন্ত কেনাকাটা করে। তো সুতরাং যদি 6টায় বন্ধ করে দেয় তাহলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। সকাল হইতে দুপুর পর্যন্ত কোনো কাস্টমার হয় না মার্কেটে। রোদ্রের তাপ, এটা সেটা সব কিছু মিলাইয়া বাচ্চাদের স্কুলে নেওয়া, অফিস বন্ধ হয় 4টায়, তো অফিস বন্ধের পরে আমরা কয়টা কাস্টমার পাই। আমরা সবাই অ্যালার্ট থাকি যে কারেন্টের জন্য আমার দোকানে 5টা বাতি জ্বলে, আমি 2টা জ্বালাবো বা 1টা জ্বালাবো, ব্যবসা করব। আর যদি দেখা গেলে আমরা এখান থেকে চলে গেলে মহল্লায় যাব, মহল্লায় গ্যাদারিং হবে, ঝামেলা হবে। আর মার্কেট যদি 8টা সময় খোলা থাকে, 12টায় খোলা দিও, 12টা থেকে আস্তে আস্তে দোকান যে কোনো বিসমিল্লাহ বারটা করতে করতে 1টা-1.5টা চলে যায়। সরকারের নীতি আদর্শ মানতে হবে, সরকারের আইন মানতে হবে, কিন্তু আমাদের ব্যবসা ক্ষেত্রেও ব্যবসাটা দেখতে হবে। সরকারি নির্দেশনা মানাতে তদারকির পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাম রোগীর সংখ্যা। চিকিৎসকেরা বলছেন, সময়মতো টিকা না নেওয়াই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে মারা গেছে 3 জন। এছাড়া গত 19 দিনে হামে 94 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 5792 জন। রোববার থেকে সারা দেশে 6 মাস থেকে 10 বছরের বাচ্চাদের হামের টিকা দেবে সরকার। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড, সবখানেই রোগীর ভিড়। সিট না পেয়ে বারান্দার মেঝেতে চলছে অনেক শিশুর চিকিৎসা। হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুদের অনেকের বয়স 9 মাসের নিচে। যারা একেবারেই টিকা বঞ্চিত বা অসম্পন্ন টিকা নিয়েছে, তাদের মধ্যেই সংক্রমণ বেশি। আমি আসছি এখানে আজকে 6 দিন হলো, এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ হয়েছে। আমার টিকা দিছে না, আর কর্তব্য করছে না, আর দিছে না, তোমার বাপ মা দিছে না, আমি কই তারি কেন দিছে না, আমি না নেই। কান্দে বলছি, বাচ্চা কি মরে যাবে, তাহলে কি চিকিৎসা দিবেন? কখন চিকিৎসাটা পাবো? প্রাইভেটও দিবে না, কোনো সরকারি কোথাও দিচ্ছে না। আমার বাচ্চাটা তো মরেই আছে, এর কোনো চোখ খোলা নাই, কোনো শ্বাস নাই, কোনো নিঃশ্বাস নাই। আমার কাছে তো এর মরা মনে হচ্ছে। আর আমি হচ্ছি মা, প্রত্যেকটা হসপিটাল থেকে যদি এরকম আমাকে ব্যাক করে দেওয়া হয় যে নাই নাই নাই, তাহলে কোথায় যাই আমি ট্রিটমেন্টটা নিব? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া, এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি হতে পারে। এখন সবাই ঢাকায় চলে আসতে হয়। যদি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সে চিকিৎসা ব্যবস্থা আমরা বিকেন্দ্রীকৃত করতে না পারি, হামি বলুন বা ডেঙ্গুই বলুন, এরকম কোনো যদি
প্রাদুর্ভাব ঘটে সেখানে কিন্তু এরকম বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়। প্রাথমিক চিকিৎসা, মাধ্যমিক চিকিৎসা এবং তৃতীয় পর্যায়ের চিকিৎসা, সেটা হচ্ছে মেডিকেল কলেজ সর্বোচ্চ চিকিৎসা। এভাবে ভাগ ভাগ করে যদি থাকে তাহলে প্রথম পর্যায়ে চিকিৎসা হয়ে গেলে তাদের তো আর জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। বিশেষজ্ঞরা বলছেন হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় টিকাদান। তাই অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ তাদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। জনরায়কে অস্বীকার করা ফ্যাসিবাদের নামান্তর বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কেরানীগঞ্জে এক সমাবেশে তিনি কথা বলেন। সংসদে 2/3 বেশি হওয়ায় বিএনপি গণভোটের উপর মতামত পরিবর্তন করে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, জামায়াত সংবিধানের সংশোধন নয়, সংস্কার চায়। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দেশে কোনো সামরিক শাসন ও চিহ্নিত স্বৈরাচার নেই, তারপরও জনজীবনে স্বস্তি ও মানুষের জীবনের কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। বলেন, জামায়াত সংকট তৈরি করতে চায় না, সংকট নিরসনে সাহায্য করতে চায়। সন্তানদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, শিশুরা এখন ডিভাইসে আসক্ত, তার উপর আবার হোম ক্লাসের নামে ডিভাইস ধরিয়ে দিলে আরো বেশি আসক্ত হয়ে যাবে। হোম ক্লাসে মেধার অপমৃত্যু ঘটবে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। এদেশের মালিক জনগণ, তো কোথায়? জনগণকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলেছেন। আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে, তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। অপতথ্য রোধ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য মন্ত্রণালয়ের পুরনো কাঠামোতে পরিবর্তন আনার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান আইন ও কাঠামোকে যুগোপযোগী করার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাইয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন এবং প্রধানমন্ত্রীও এই আধুনিকায়নের বিষয়ে একমত। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ সংশ্লিষ্টরা। আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র 1.5 মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করেছি। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেয় বিরোধী দল নানা ইস্যু তৈরি করছে। প্রকৃতপক্ষে বিরোধী দলই জুলাই সনদ বাস্তবায়ন চায় না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বর্তমান সংবিধান বিরোধী দলের পরাজয়ের দলিল বলেই ছুঁড়ে ফেলতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আর জামায়াত ইসলামী ও আওয়ামী লীগ একই পথে হাঁটছে বলেও মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তারা। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে, কষ্টটা সেখানে। আর আপনাদের দুটি দলই মুক্তিযুদ্ধকে ইনডাইরেক্টলি বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধটা চান নাই। সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। এই কারণে তারা বিরোধিতা করবে এবং সেইখানে আমরা বলি সাহসের সাথে যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে।
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপিকে জুলাই সনদ বিরোধী হিসেবে চিহ্নিত করতে চায় একটি দল যারা বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা করা শুরু করেছি, কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটি তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না, জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্ন মত ওখানে প্রশ্ন করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই। আলোচনায় উঠে এসেছে দেশের জ্বালানি সাশ্রয়ে সরকারের নানামুখী পদক্ষেপের কথাও। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। নিবিড় চিকিৎসায় মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, সীমিতভাবে সবার সাথে কথাও বলছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির সিঙ্গাপুরে থাকা পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছেন। গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর গেছেন। রাজধানীর বাজারে যেন এক ধরনের অস্থিরতা। ঈদের আনন্দ শেষ হতে না হতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ধাক্কায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। বেড়েছে মাছ, মাংস সহ সব ধরনের সবজির দাম। বাজারে ঢুকলেই চোখে পড়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ের হতাশার দৃশ্য। মেজবার রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আর বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউ এসে লেগেছে দেশের বাজারে। সরবরাহ কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। মাংসের বাজারের পরিস্থিতি সবচেয়ে বেশি। গরুর মাংস যা এক সপ্তাহ আগেও 750 টাকায় মিলত, এখন বিক্রি হচ্ছে 850 টাকায়। বেড়েছে খাসির মাংস, ব্রয়লার সহ সোনালী মুরগির দামও। আমরা ধরেন আগে বিক্রি করতাম 800 টাকা কেজি, এখন 50 টাকা বাড়ছে। গরু তো কম, এই কারণে 50 টাকা বাড়া বিক্রি করতেছি। রমজানের আগে মুরগি বেচি 270 টাকা 80 টাকা, এখন মুরগি বেচতেছি 420 450 টাকা। বর্তমানে খামারে কোনো মুরগি নাই। মাংসের পাশাপাশি বেড়েছে সব ধরনের দেশি কিংবা চাষের মাছের দামও। চিংড়ি মাছ আর ইলিশ মাছের দামটা একটু বেশি। ইলিশ মাছ আপনার গত সপ্তাহে ছিল বেশি, সাথে একটু কম, আধা কেজি 1600 টাকা বিকতেছে। আর চিংড়ি মাছ বেচলাম আপনার 1700 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, তবে ব্যবসায়ীদের দাবি দাম নাগালের মধ্যেই আছে। আপনি যে চাষ করে ফসলের ন পায় তো এটা সবজি দাম বাড়বে। আপনি সারা থেকে বৃষ্টি বন্যা, বৃষ্টি হলে গতি মাল নষ্ট হয়ে যায়, শিল্প এমনি মাল আরো নষ্ট হয়ে যাবে বেশি। এদিকে তেল নিয়ে যেন শুরু হয়েছে তেলেসমাতি। বেড়েছে কিছুদিন স্থিতিশীল থাকা চাল আর ডালের দামও। খোলা চাউল যেটা এরফানের চাউল আমাদের কিনা হলো যায় 145 টাকা থেকে 148 টাকা, আমরা 55 টাকা 50 টাকা বিক্রি করি। ঈদের পর সাধারণত বাজারে কিছুটা স্বস্তিতে ফেরে, কিন্তু এবার সে চিত্র উল্টো। দাম কমার বদলে বেড়েছে। বাজার স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সবাই। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃতদেহ পৌঁছানোর পর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দও তখন সাথে ছিলেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, ইরান ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি বাকি 6 জনের মৃতদেহ দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দেন মন্ত্রী। এর আগে বৃহস্পতিবার মানামায় তারেক আলীর জানাজায় অংশ নেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারেক আলীর মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। গত 2 মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় তারেক আলী নিহত হন। ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো। লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা, আর আমাদের
বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে এবং তাদের আরও 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ এবং আমাদের ওই এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তার পরিবারকে আমরা কিভাবে অন্যভাবে সাহায্য করতে পারি সেই বিষয়েও আমরা আমাদের পরিবারের সঙ্গে অব্যাহত যোগাযোগ থাকবে। আজকে যে ভাইটিকে আমরা ফেরত আনতে পেরেছি, গত 3 সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি তাকে বাহরাইন থেকে সৌদি আরব হয়ে ফ্লাইটটা আনার, তো সেটা আমরা আজকে আসতে পেরেছে। আমাদের যেই ভাইগুলো আমাদেরকে ফেরত আনতে পারিনি, যে ডেড বডি মরদেহ, সেগুলো যেন আমরা শীঘ্রই ফেরত আনতে পারি। এবং আরও কিছু মানবিক সহায়তা যদি আমাদের করা যায়, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু নিয়ে আবারও পুরনো প্রতিশ্রুতি দিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তারা বলছেন দেশের স্বার্থ বজায় রেখে জাপানকেই অপারেশনের দায়িত্ব দিতে চায় বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের প্রতিনিধি দলটির সাথে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়। আরেক দফা বৈঠকেও 3rd টার্মিনাল নিয়ে সমঝোতা হয়নি। পরে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, আগামী 15 বছরের জন্য জাপানের পরিচালনার কথা থাকলেও বনিবনা হচ্ছে না। তা সত্ত্বেও জাপানি 3rd টার্মিনাল পরিচালনা করবে বলে নিশ্চিত করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। 3rd টার্মিনাল নিয়ে ওপেন টেন্ডার হবে না বলে জানিয়েছেন তারা। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে এটা চালু হোক, সেই জন্য কিন্তু আমরা বারবার বসছি এবং বারবার বসাতে মানে একটা ভালো সলিউশনে আসা। কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা, আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি, এর জন্য একটু সময় লাগছে, তো অবশ্যই এটা হয়ে যাবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে সরকার ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে চায়, যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ তারা নিজেরাই তৈরি করতে পারেন। তিনি জানান, জাতির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ছিল শিক্ষা ব্যবস্থা পাল্টে দেওয়ার। সরকার বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিক্ষা নিশ্চিতে সে পথেই এগুচ্ছে বলে জানান মন্ত্রী। টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের 2 দিনব্যাপী 60 বছর হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ববি হাজ্জাজ এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ বৈশ্বিক সংকটের মধ্যে থাকা সত্ত্বেও হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যারা মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়ায়নি। সংকট সমাধানে জনসচেতনতা সৃষ্টি করতে পরামর্শ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম ও আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। বিশ্বমানের সবচেয়ে উচ্চ মানের কাছাকাছি বা সেখানে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করব, ক্যারিয়ার ওরিয়েন্টেড করব, যেন তাদের ভবিষ্যৎ তারা তৈরি করতে পারেন এই শিক্ষার মাধ্যমে, এবং জাতির ভবিষ্যৎ যেন আরো সুন্দরভাবে নির্মাণ হয় তাদের এই শিক্ষার মাধ্যমে। এই স্বপ্ন জনাব তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন এবং এই স্বপ্ন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হয়তো বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশের ভিতরে যারা এই মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যে থেকেও কোনো এনার্জি প্রোডাক্টের দাম মূল্য বৃদ্ধি করি নাই। ইরানে মার্কিন ইসরায়েল জোটের আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য জোট। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। নেতারা মার্কিন ইসরায়েল আক্রমণের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। বলেন, যে কোনো মূল্যে ইরানে হামলা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। পরে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় পর্যন্ত একটি মিছিল করেন ইসলামী ঐক্য জোটের নেতা কর্মীরা। রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে জবাইয়ের পর আত্মহত্যা করেছেন তার মা। শুক্রবার দুপুর 2টা থেকে 4টার মধ্যে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনা রশিদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, খিলগাঁও থানা পুলিশ সংবাদ পেয়েই তারাবাগ 2 নম্বর গলির পান্না বিল্ডিংয়ের 3য় তলায় গিয়ে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে সিএনজি অটোরিকশা চালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মা তার 5 বছরের শিশু সন্তানকে হত্যা করে, পরে নিজে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দেশের আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলায় 23টি বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা সদরের চরকুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ তথ্য জানান। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। রাজশাহীর পবা বড়গাছি মালপাড়া গ্রামের সংগ্রামী নারী টুলি বেগমকে অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ সংগঠনের একটি প্রতিনিধি দল অটোরিকশার চাবি টুলির হাতে তুলে দেন। শরীয়তপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুর প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর 1 আসনের এমপি সাইদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। ফরিদপুরের ভাঙায় ফুটবল খেলা নিয়ে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। মনসুরাবাদ এলাকার কয়েক যুবক ফুটবল খেলা নিয়ে মাইকিং করার সময় পার্শ্ববর্তী খাপুরা গ্রামের কয়েক যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষে জড়ায় 2 গ্রামের মানুষ। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার সকালে স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন আমিনুল। কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, কক্সবাজারের মতো মনোরম একটি জায়গায় বর্তমান অবকাঠামোগত ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক ও জরাজীর্ণ। মাঠের অবস্থা কিছুটা গ্রহণযোগ্য হলেও খেলোয়াড় ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এখানে নেই বললেই চলে। এই অঞ্চলকে একটি আধুনিক স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেন তিনি জানান, পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম প্রসারে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ব্যবস্থাপনা বা আমাদের যে অবস্থান রয়েছে এখানে আসলে খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ একটি অবস্থা দেখলাম। হয়তোবা গ্রাউন্ড ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডের পাশে যে অবকাঠামো বা খেলোয়াড়দের যে সুযোগ সুবিধা দরকার বা পর্যটকদের যে সুযোগ সুবিধা দরকার সেটা একদমই নাই বললেই চলে। আমরা একটি স্পোর্টস কমপ্লেক্স বা স্পোর্টস ভিলেজ বলি কিংবা স্পোর্টস ট্যুরিজমের জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার আমরা এটি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নতুনভাবে এটাকে শুরু করতে চাই। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলছে জ্বালানি তেলের ভোগান্তি, দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। সংকট আরো তীব্র হওয়ার আগেই পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হামের ভয়াবহতা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামে আরো 3 শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি, সঠিক চিকিৎসায় সুস্থ হচ্ছে অনেকে। সরকার ব্যর্থ, জনরায়কে অস্বীকার, ফ্যাসিবাদেরই নামান্তর বলেছেন ডক্টর শফিক। জামায়াত, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ বিরোধী অভিযোগ বিএনপি নেতাদের। চাল, ডাল, মাছ, মাংস সহ নিত্যপণ্যের দামে বাজারে অস্থিরতা, ক্রেতা বিক্রেতা উভয়েরই হাঁসফাঁস অবস্থা, নানা জিজ্ঞাসা। মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশের মৃতদেহ ঢাকায়, পরিবারের পাশে থাকবে সরকার। ইরানে হামলার ব্যাপকতা আরও বেড়েছে, পাল্টা আক্রমণ তেহরানে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।